আচ্ছা, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। হুম। দেখো, প্রতিবেদনটা এরকমভাবে আমি কোয়েশ্চেনটা দিয়েছি যে সম্প্রতি রাজ্যে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে যে প্রভাব বিস্তার করেছে তার নিয়ে একটি প্রতিবেদন রচনা করুন। দেখো, মূল্য বৃদ্ধি যেটা সেটা নিছক কোনো আর কি আশ্চর্য ঘটনা নয়। মূল্যবৃদ্ধি মানে মূল্যবৃদ্ধির এই যে রূপ সেটা এর আগেও দেখেছে রাজ্যবাসী, কিন্তু যত দিন যাচ্ছে সেটা যেন একটা ভয়াবহ রূপ নিচ্ছে। কোনো একটা কিছু হয়তো কোনো একটা সবজি হয়তো মূল্য খুব চড়া থাকে, যেটা কিনতে আর কি সাধারণ মানুষের অসুবিধা হয়, বা সেটাকে আর কি বাদ দিতে হয় খাদ্য তালিকা থেকে সেই সময়ের জন্য। কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে শুধুমাত্র কোনো একটা আর কি সবজি বা কোনো একটা খাদ্য পণ্য নয়, সমস্ত কিছুর মূল্য বৃদ্ধি পাচ্ছে, সমস্ত কিছু। এবং যেটা বললাম যে আনুষঙ্গিকভাবে মূল্য বৃদ্ধি পাচ্ছে কিসের, না জ্বালানি থেকে শুরু করে মোবাইল ফোনের রিচার্জ, কিসের আর কি কি বলবো, কিসের বৃদ্ধি পাচ্ছে না, সমস্ত কিছু জামা কাপড় থেকে শুরু করে এমন কিছু নেই যেখানে আর কি মূল্য বৃদ্ধি ঘটছে না। তাহলে একসাথে এই যে মূল্য বৃদ্ধি আর এটার যে প্রভাবটা বিশেষ করে আর কি ভারতবর্ষ থেকে শুরু করে এই রাজ্যে আর কি বিশেষ করে এটার প্রভাবটা পড়ে আরো কিসের জন্য, তার কারণ হচ্ছে যে ভারতবর্ষে যে একটা বৈষম্য রয়েছে, অর্থনৈতিক বৈষম্য, সেই বৈষম্যটা খুব বেশি। এতটা বৈষম্য মনে হয় আর কোনো দেশে দেখা যায় না। আর এই বৈষম্যটা অনেকটাই বেশি, এবং এই দীর্ঘ কয়েক বছর বা শতাব্দীতেও এই যে বৈষম্যটা কতটা কাটিয়ে ওঠা সম্ভব হবে, এটাও একটা প্রশ্ন চিহ্নের মধ্যে কিন্তু পড়ছে। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে যারা ধনী তারা ধনী হতে রয়েছে, যারা দরিদ্র তারা দরিদ্র হতে রয়েছে। এবং আরেকটা জিনিসও তোমরা লক্ষ্য করবে যে সবথেকে বেশি ধনী ব্যক্তি কিন্তু ভারতবর্ষে বসবাস করে, আবার সবথেকে হতদরিদ্র, খাদ্য জোটে না, নুন আনতে পান্তা ফোড়ায়, এরকম অবস্থায় মানুষও কিন্তু বসবাস করছে। তো এই যে একটা বিশাল বৈষম্য, তো এটা কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব বা আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। দেখো, আমি এখানে একটা শিরোনাম দিয়েছি যে মূল্য বৃদ্ধির বাজারে মধ্যবিত্তের আর্থিক সংকট। তোমরা চাইলে অবশ্যই সেটা বিষয়ের সাথে সম্পৃক্ত হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে, সেরকম কোনো শিরোনাম দিতে পারো। আচ্ছা, আমি একটু তোমাদের জিজ্ঞাসা করে নিই, একটু বাধা দিয়ে আর কি এই ক্লাসের মাঝে, যে আমার কথা তোমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, আসলে ব্যাপারটা সম্পূর্ণ অনলাইন আর কি, অনলাইনে অনলাইন পরিষেবা, তো যার ফলে যে মাঝে মাঝে আমার সন্দেহ হয় যে এই যে একটা স্বাভাবিকভাবে এখানে সেরকম বলার কিছু নেই, যেহেতু এটা বিশেষ করে আরো অনলাইন, অবশ্য বলতেও পারো, কিন্তু এই যে একটা তোমরা নির্বাক হয়ে থাকো এবং আমি বলে যাই, আমার তাই মাঝে মাঝে মনে হয় যে কানেকশন চলে গেল কিনা, তোমরা আদৌ শুনতে পাচ্ছ কিনা, তাই জিজ্ঞাসা করে নেওয়া। তো যাই হোক, এর ক্ষেত্রে দেখো, আমি এখানে লিখেছি নিজস্ব সংবাদদাতা। ঠিক আছে, নিজস্ব সংবাদদাতা, নিজস্ব সংবাদদাতা বলে স্টার্ট করেছি, কোনো স্থান উল্লেখ করার প্রয়োজন মনে করিনি। স্থান আসলে এই পরীক্ষায় কোনো স্থান এভাবে উল্লেখ খুব একটা করতে হয়ও না, এবং বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু বরঞ্চ লেখা থাকে যে কোনো স্থান উল্লেখ না করতে, বিশেষত তুমি যে স্থানে থাকো তোমার সেই স্থান তো একদমই উল্লেখ না করাটাই লেখা থাকে। তো এই তোমরা যদি কোনো স্থানের উল্লেখ নাও করো প্রতিবেদনে, তাহলে সেটা তোমাদের যে আর কি পরীক্ষার যে মূল্যায়ন বা যে নাম্বার, সেক্ষেত্রে কিন্তু খুব একটা ফারাক কিছুই হবে না। তো নিজস্ব সংবাদদাতা দিয়ে স্টার্ট করেছি। দেখো,
সম্প্রতি রাজ্য জুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধিতে রাজ্যবাসীর অকুলে পাথার অবস্থা। অকুলে পাথার, এটা একটা বাগধারা যেটা আমি লাস্ট ক্লাসে পড়েছিলাম। তোমরা বলো তো আসলে অকুলে পাথার মানে কি? দিন আনি দিন খায়, নুন আনতে পান্তা ফুরোয়। না, তুমি তো আরো অনেক কটা মানে বাগধারার নাম বললে আর কি। অকুলে পাথার শব্দটার মানে অকুলে পাথার যে বাগধারা, তার অর্থ হচ্ছে সমূহ বিপদ বা খুব খারাপ সময়। বোঝা গেছে? আমি আগের দিনে লিখেছিলাম, কিন্তু বুঝতে পারছি যে তোমরা সেভাবে হয়তো রিভিশন করনি বা সেভাবে হয়তো চর্চা করনি, তাই জন্য বলতে পারলে না। যেটা বলছিলাম, দেখো যে দ্রব্যমূল্য বৃদ্ধিতে রাজ্যবাসীর অকুলে পাথার অবস্থা। দেখবে সাধারণত যে প্রতিবেদনগুলো থাকে সেখানে দেখবে এইগুলোর খুব ব্যবহার লক্ষ্য করা যায়, বাগধারার ব্যবহার লক্ষ্য করা যায়, প্রবাদ প্রবচনের ব্যবহার লক্ষ্য করা যায়। আসলে কেন এগুলো করা হয় এই ব্যবহারগুলো? তারপর যেটা আমি বেশ কিছু প্রতিবেদনের ক্ষেত্রে যেটা করেছিলাম, যে স্টার্টিংয়ে কোনো এক কবির কবিতা দিয়ে শুরু করতাম। তো এই জিনিসগুলো করা হয় তার কারণ হচ্ছে যে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে, পাঠকের যে সংবাদপত্র পাঠ করছে তার কাছে যে সংবাদটা পরিবেশন করছে, মানে সেই প্রতিবেদক যিনি সংবাদটা পরিবেশন করছেন পাঠকের কাছে, পাঠকের কাছে যাতে সেটা মানে এক তো আকর্ষণীয় হয়ে ওঠে, দ্বিতীয়ত হচ্ছে সেটা যাতে আর কি পড়ে তার ভাল লাগে, মানে শ্রুতিমধুর লাগে, এই কারণেই এইগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে? কারণ এটা শুধুমাত্র কোনো আর কি বলবো, মানে কোনো এটা একটা গল্প উপন্যাস তো ছেড়ে দাও, এটা মানে সংবাদ, তাই তো? যেই সংবাদটা মানে পাঠক পড়বে এবং যেটা পড়ে তার মধ্যে আগ্রহ জন্মাবে সংবাদটা পড়ার, তো এই জিনিসগুলো একটু জেস দিতে হয়। তারপর দেখো কি লিখেছি, যে বাজার করতে গিয়ে সবজির দর শুনে সাধারণ মানুষ আকাশ থেকে পড়ছে। এটাও কিন্তু একটা বাগধারা, তাই তো? আকাশ থেকে পড়া মানে হঠাৎ করে আর কি কিছু ঘটলে আর কি, বা খুব আশ্চর্য হয়ে যাওয়া কোনো কিছুতে, সেটাকে বলে আকাশ থেকে পড়ছে। এর দোসর হিসাবে বেড়েছে জ্বালানি খরচ, বিদ্যুতের দাম, এছাড়াও টেলিফোনে ইন্টারনেট খরচ বৃদ্ধি পাচ্ছে। মাছ মাংসের মূল্য এমনিতেই বেশি। স্বল্প বা সাধারণ আয়ের মানুষ রোজ আমিষ খায় না। ঠিক আছে? দেখবে যাদের আয় খুব কম, আমরা কি মনে করি যে রোজ মাছ খাচ্ছে বা সপ্তাহে ২-৩ দিন মাংস খাচ্ছে, তাদেরকে আমরা কি মনে করি? বেশ সচ্ছল বা অবস্থা সম্পন্ন ঘরের মনে করি, তাই তো? যারা আর কি এইরকম আর কি ভাবে খাওয়া দাওয়া করে, এটা মানে একটা কি বলবো, এটা একটা এটা মানে একটা কথিত বা একটা মানে বদ্ধ ধারণা আর কি। ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে যে এরকম অনেকেই অবস্থা সম্পন্ন রয়েছে যারা কিন্তু কি করছে, যে শুধু নিরামিষ খায়, আমিষ হয়তো খায় না, মানে যারা খুব স্বাস্থ্য সচেতন হচ্ছে এখন বর্তমানে। তো এটা একটা জাস্ট যেটা বললাম, যে একটা এটা কথিত বা একটা প্রথাবদ্ধ আর কি একটা কথা, যেটা বলতে পারো, যে এরকম মনে করা হয় যে যারা সচ্ছল অবস্থায় মানে ভালো অবস্থার মধ্যে রয়েছে, তারা সপ্তাহে ২-৩ দিন মাংস খাচ্ছে। হ্যাঁ, রোজ তো মাছ খাচ্ছেই, মাছ ছাড়া একদিনও থাকতে পারছে না। তার কারণ এগুলোর দাম সাধারণত বেশি। যে এটা বলতে গেলে অতি সচ্ছল জীবন বা মানে খুব কি বলবো, খুব সচ্ছলতার মধ্যে বা খুব ভালোভাবে আর কি মানে খাওয়ার গ্রহণ করার ক্ষেত্রে এটাকে বলা হয়। খুব ভালো লাইফস্টাইল আর কি, এরকম ভালো ভালো খাবার খাচ্ছে। হ্যাঁ, এটা 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 একটা কমন ব্যাপার, কিন্তু বলছে যে স্বল্প সাধারণ আয়ের মানুষ যারা রোজ আমিষ খায় না, এরকম দেখা গেছে যে এটা সত্যিও দেখা গেছে যে হয়তো সেই আর্থিক সামর্থ্য নেই বা সেই সচ্ছলতা নেই, কোনো রোজ রোজ মাছ কিনে খেতে পারে না। সত্যি তো মাছ মাংসের দাম অনেকটাই বেশি। তো তখন সেক্ষেত্রে তারা কি করে, সাধারণত সবজি, তাই তো? মানে সবজি কিছু তরকারি করে খেলো, ডাল খেলো,
মানে মাছ মাংসের পরিবর্তে কিছু তো খেতে হবে যেটা শরীরে আর কি পুষ্টি দেবে, শরীরে কি হলো মানে শক্তি আনবে। তো কি বলছে যে সেসব সাধারণ মানুষ যারা মাছ মাংস রোজ খেতে পারে না, কিন্তু বলছে কিন্তু সামান্য সবজির দাম, চাল ডাল আটা সব কিছুতেই সাধারণ মানুষের অন্ন চিন্তা চমৎকার। এটা কিন্তু একটা বাগধারা, ঠিক আছে? মানে এক্ষেত্রে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে অন্যের চিন্তা, সেটা দুশ্চিন্তা, সেটা এতটা বেশি যে সেইখানে অন্য সমস্ত চিন্তা ফিকে হয়ে পড়েছে। মানে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। এই হলো গিয়ে আমি মুখবন্ধটা করেছি, বা প্রথম যে আর কি ভূমিকাটা সেটা এরকম ভাবে করেছি। এরপর কিন্তু ব্যাখ্যা অংশ রয়েছে। দেখো ব্যাখ্যা অংশটা কিভাবে লিখেছি দেখো। প্রসঙ্গত উল্লেখ করা যায়, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি 2020 সাল থেকেই বিশেষভাবে চোখে পড়ে। তোমাদের কি এটা চোখে পড়েছে? 2020 সাল থেকে যে মানে খাদ্যপণ্যের এই মূল্যবৃদ্ধি, এটা কি তোমাদের চোখে পড়েছে, নাকি তোমাদের চোখে জাস্ট এখনই আর কি পড়লো ব্যাপারটা যে নিত্য প্রয়োজনীয় জিনিস তথা খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি ঘটছে? হ্যালো, সেই সময় করোনা ভাইরাসের আগমন হয়েছিল। কেউ কি কিছু বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি বলছিলাম মানে এই যে দাম বৃদ্ধিটা, এটা হুম, করোনা ভাইরাসের যখন আগমন হয়েছিল তখন থেকেই। হ্যাঁ, যখন আগমন হয়েছিল মানে 2020 আর কি। দেখবে মনে হ্যাঁ করে ম্যাম। দেখো, যদি একটু মনে করো দেখবে আমার খুব ভালোই মনে পড়ছে যে সেই সময় খুব বেড়ে গেছিল পেঁয়াজের দাম। ভেবে দেখো যে পেঁয়াজের দাম এত বেড়ে গেছিল, এত বেড়ে গেছিল যে সে প্রায় মানে পেঁয়াজকে আর কি ডায়মন্ডের সাথে তুলনা করা হচ্ছিল, যে ডায়মন্ড। এবং সাধারণত যা ঘটে নিত্য মানে দৈনন্দিন জীবনে যা ঘটে বা বিশেষ চমকপ্রদ যেটা ঘটে, সেটা নিয়ে তো এখন ফেসবুকে মিম তৈরি হচ্ছে, এবং এটা আগেও হচ্ছিল। তো সেই সময় আমার মনে আছে যে রীতিমতো পেঁয়াজ নিয়ে কত যে মিম তৈরি হয়েছিল এরকম, যে বলছিল যে কি সব থেকে বিয়ে মানে এমনকি সেই সময় আমার মনে আছে এই সময়টাতেই ছিল মানে এরকম জুলাই আগস্ট, কারণ রাখির ব্যাপারটা হ্যাঁ, ছিল হ্যাঁ, না? মনে পড়ছে না যে হ্যাঁ। এরকম কতগুলো মিম ম্যাম, তৈরি হয়েছিল যে রাখিতে নাকি কি দেবে, সব থেকে দামি গিফট কি না পেঁয়াজ, এরকম দেখো মনে করে দেখো তাহলে। সেই সময়টা থেকে কিন্তু শুরু হয়েছিল এই মূল্য বৃদ্ধিটা, মানে সবজির। ম্যাম ওই সময়ে বিশেষ করে চিকেনের দামটা কিন্তু জলের দরে বিক্রি হয়েছিল। মানে অন্য জায়গায় কেমন হয়েছিল না হয়েছিল, আমাদের গ্রামে সেরকমই হয়েছিল। মানে চিকেনটা, হ্যাঁ চিকেনের দাম কমে গেছিল। যদিও হ্যাঁ চিকেনের দামটা এখনো মানে মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে, কারণ মাছের দাম প্রচুর, মাছের দাম প্রায় আগুন, সবজির দামও প্রায় আগুন। হ্যাঁ, যদিও এগুলো আমি খুব একটা জানতাম না সেরকম ভাবে যে কোনটার এক্সাক্ট কি দাম। এই প্রতিবেদন লিখতে গিয়ে যেহেতু আমাকে নিজেকে প্রচুর আর কি অনুশীলন করতে হয়েছে, নিজেকে প্রচুর নিউজ ঘাঁটতে হয়েছে, এর ফলে এখন আমি সব জেনে গেছি কিসের কত দাম। তো যাই হোক, তো যেটা দেখলাম যে মাছের প্রচুর দাম, সবজিরও প্রচুর দাম, কিন্তু মাংসের দামটা কিন্তু এখনো দেখছি নিয়ন্ত্রণে আছে, মানে সেইভাবে আর কি বেড়ে যায়নি যেমন ভাবে এগুলোর দাম বাড়ছে। তবে ওই সেই করোনার সময়। চিকেনের মাটনের হ্যাঁ হ্যাঁ, কি বলছো? মাটন? চিকেনের দামটা ঠিকঠাক আছে, মাটনের অনেকটা। না, মাটনের দাম তো সবসময় বেশি, এটা এখন বলে না, সবসময় তো 800 850 এরকমই আর কি থাকে। মানে মাটনটা হ্যাঁ, কি বলতো, এটা একটা মানে মানে বিলাসিতা আর কি, মাটন খাওয়াটা একটা বিলাসিতা। মানে এটা যে খুব একটা যে খেলে স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী তাও নয়। এটা একটা মানে বাঙালিরা আর কি ভাবতে পারে না এটা ছাড়া আর কি, কিন্তু এটা খুবই মানে সাধারণ মধ্যবিত্ত করে কিন্তু মাটন দেখবে সেরকম ভাবে হয়ই না, মানে এত দাম, মানুষ কি মাটন খাবে? আর এটা যেহেতু খুব একটা মানে খেয়ে যে খুব একটা উপকার হয় শরীরে এরকমও নয়।
তো হ্যাঁ, মাটনের দাম সবসময় আছে, নতুন করে এখন যে খুব বেড়েছে তা নয়, আমি বলছি মানে চিকেনের দামটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু এইগুলোর মারাত্মক দাম, মানে বিশেষ করে আলু আর কি, আলুর দাম, সবজির দাম, মানে অদ্ভুত। আমি তো এই মানে এই কি বলবো, এই অনুশীলন করতে গিয়ে এত নিউজ ঘেটেছি, দেখলাম যে আমি যে বেগুনের দাম নাকি প্রায় 150 টাকার বেশি হয়ে গেছে, মানে আমি তো অবাক হয়ে গেলাম। আমি জাস্ট দুদিন আগে আমি যে বলেছি, আমি এর আগে একবার তোমাদের একটা ওই সুফল বাংলা প্রকল্প লিখেছিলাম, তাই তো? মনে আছে? সুফল বাংলা প্রকল্প, যেটা আমি প্রতিবেদন লিখেছিলাম তোমাদের, তোমাদের কি মনে পড়ছে? তোমরা কি কিছু স্মৃতি রোমন্থন করতে পারছো? হ্যাঁ করেছিলেন, কিন্তু এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না কি কি ছিল। যাই হোক, আমি বলেছিলাম যে আমার বাড়ির সামনেই সুফল বাংলা প্রকল্পটার আর কি সুবিধা আমি ভোগ করতে পারি। তো মোটামুটি তাও বাজারের থেকে একটু আর কি কমে আর কি পাই। তো সেখানে সুফল বাংলা প্রকল্পে একটা নিয়ম আছে, ওরা কি করে, ওরা কিন্তু মানে পুরো প্রিন্ট করে আর কি, মানে সম্পূর্ণ আর কি পুরো প্রিন্ট করে, যেমন মলে, শপিং মলে যেমন শপিং করতে গেলে কি হয়, সমস্ত দামের প্রিন্ট করে ওরা হাতে দিয়ে দেয় না বিলটা, এখানে সুফল বাংলার ক্ষেত্রে কিন্তু তাই, ওরা ঠিক তাই করে, প্রিন্ট করে। ওরা অবশ্য কোনো মলে বসে না, ওরা রাস্তার উপরেই বসে তাঁবু খাটিয়ে, এখন যেহেতু বৃষ্টি। তো যাই হোক, ওরকমভাবে বসে থাকে, আর ওরা কিন্তু এই বিল দিয়ে দেয়, যেখানে প্রত্যেকটা সবজির কত দাম এবং সেই নিরিখে কত, মানে কত গ্রাম হচ্ছে, কত দাম নিল সেটা লেখা থাকে। তো আমি তো জানতামই না বেগুনের এত দাম। আমি হঠাৎ করে একটা বেগুন কিনে বাড়িতে এনে আমি আসলে একটা জিনিস দিতে ভুলে গেছিলো বলে আমি বিলও অ্যাকচুয়ালি চেক করি না কিসের কত দাম হচ্ছে, মানে এত সময় থাকে না আর কি। তো আমি সেদিন চেক করেছিলাম, কারণ একটা জিনিস হয়তো দিতে ভুলে গেছিলো, তো আমি চেক করতে গিয়ে দেখলাম যে আমি একটাই মাত্র বেগুন নিয়েছিলাম, যেটা 18 টাকা, 18 টাকা দাম নিয়েছিল। আমি একটু অবাক হয়েছিলাম যে এটা কি সত্যি বেগুনেরই এত দাম নিল, মানে আমি তখনই মানে ভাবতেও পারিনি ব্যাপারটা। তারপর যখন এত রিসার্চ করলাম তখন দেখলাম যে সত্যি বেগুনেরও এত দাম হয়ে গেছে। তাহলে এই যে সামান্য সবজি, যারা মাছ মাংস খেতে পাচ্ছে না তারা তাহলে কি খাবে? এমনকি যেটা হয়েছে যে মানে বিজেপি থেকেই তো অনেক, মানে শুধু বিজেপি নয়, বিভিন্ন রাজনৈতিক দলগুলোই এর প্রতিবাদে সোচ্চার হয়েছে। কিন্তু দেখছিলাম যে বিজেপির একটা স্লোগান খুব মনে পড়ছে, যে তাহলে আমরা কি খাবো, তাই তো? তাহলে আমরা কি খাবো, এরকম একটা স্লোগান লিখে ওরা আর কি প্রতিবাদ করছিল, যে তাহলে কি খাবো, মানে এরকম অবস্থা আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওই 2020 সাল থেকেই কিন্তু বিশেষভাবে চোখে পড়ে, এবং এরপরে যে করোনার পরিস্থিতিতে কি হয়, মানে অনেক কিছুর আর কি খুব চাহিদা বেড়ে যায়, বা অনেক কিছু আমরা কিন্তু পাই না, তাই তো? যেমন সেই সময় তো বিশেষ করে লকডাউন ছিল, বা লকডাউন থাকলে কি হয়, আমাদেরকে তো বিভিন্ন জায়গা থেকে আমদানি করতে হয়। তো এই যে বিভিন্ন যে লরিগুলো করে, বা ওই যে ট্রান্সপোর্টে আসুক না কেন, যে আসে সবজিগুলো, তো সেগুলো তো লকডাউনের ফলে কি হচ্ছিল, যে লকডাউনের ফলে সেই সমস্ত কিছু বন্ধ ছিল, যে সবজি ফবজি আসা মানে সেরকম ভাবে আসছিল না। অনেক, মানে এটার সমস্যাটা হয় কিসের জন্য, খুব চাহিদা বেড়ে যায় কিন্তু যোগান কম থাকে, তাই তো? মানে এটাই মেন আর কি রিজন, যে দাম কেন বেড়ে যায়, যে কোনো কিছুর চাহিদা বাড়তে থাকে এবং তার যোগান সেই অনুযায়ী থাকে না, তখনই তো দাম বাড়াতে বাধ্য হয়, তাই তো? তো দামটা বাড়লে কি সবাই সেটা কিনতে পারবে না, কারণ অতজনকে দেওয়ার যোগান নেই, মানে সেই পরিমাণে, মানে সেই পরিমাণে নেই আর কি সেই খাদ্যদ্রব্যটা যেটা সবাইকে দিতে পারবে, তখনই দাম বাড়তে শুরু করে। তো করোনার সময় সেটাই হয়েছিল। এবং কি বলছে যে, এবং সম্প্রতি তার সাধারণ মধ্যবিত্ত মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, টমেটো থেকে শুরু করে ক্যাপসিকাম, ধনেপাতা সবই অগ্নিমূল্য। হ্যাঁ, আমি তো দেখলাম একটা জায়গায় দেখে অবাক হয়ে গেলাম, যে সেটা হচ্ছে ধনেপাতা নাকি 200 টাকা। অ্যান্ড মানে আমি এত অবাক হচ্ছিলাম যত আর কি পড়ছিলাম, কি অবস্থা সত্যি। তো গৃহস্থের শান্তি নেই মাছ বাজারে, ঠিক আছে? মাছেরও আর কি মারাত্মক অবস্থা। এবার এখন বাঙালি তো ওই ইলিশ প্রিয় বাঙালি, মানে ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে বাঙালি, কিন্তু ইলিশের যা অবস্থা, মানে ইলিশ তো নেই বলতে গেলে, মানে যে আর কি দাম, সেটা কারোর পক্ষে কিনে খাওয়া মারাত্মক ব্যাপার। আর কি বলছে যে, আর এইসব ছাপিয়ে বৃদ্ধি পেয়েছে আলুর দাম, ঠিক আছে?
নিত্য প্রয়োজনীয় জিনিসের এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজনৈতিক দলগুলি প্রতিবাদে সোচ্চার হয়েছে। দেখো আলুর দামও বৃদ্ধি পেয়েছে, মানে আলুর দাম তো মারাত্মকভাবে বেড়েছে। মানে সাধারণত মানুষ কিছু না পেলে কি করে, যে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়েই না হয় খাওয়ার খেলো, কিন্তু আলুরও এত দাম যে মানুষ আলু খেতে ভয় পাবে, এরকম অবস্থা। আর এটা হয়েছে আরো কিসের জন্য, যে এক তো সমস্ত সবজির দাম এই পরিমাণে বেড়ে গেছে, ঠিক আছে, মানে অন্য সবজি যে খাবে, এবার আলুটা হচ্ছে এমন একটা সবজি যেটা সবেতেই লাগে, মানে আলু ছাড়া তো বাঙালি ভাবতেই পারে না, তাই তো? তো এই আলুর দাম এত বেড়ে গেছে এই কারণেই, কারণ এক তো সব সবজির দাম বেড়ে গেছে, এর ফলে আলুর চাহিদাটা বেড়েছে। হ্যাঁ, তারপর ওই বিভিন্ন কারণে ওই ফলনের কম হওয়া, এইসব কারণেই অ্যাকচুয়ালি এত দাম বেড়েছে। তবে নেক্সট পেজে যাচ্ছি। দেখো সোচ্চার হয়েছে দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ অভিযোগ করেছেন, মোবাইলের খরচ বেড়েছে, চাকরি নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, মানুষ ভালো নেই। তো এই প্রদীপ প্রসাদ যিনি, তিনি এই অভিযোগ করেছেন। আচ্ছা, আমি আরেকবার জিজ্ঞাসা করে নিচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ তো ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। দেখো যেটা বলছিলাম, যে এই প্রদীপ প্রসাদের একটা লাইন আমার বেশ মনে হয়েছে, বেশ ভালো লেগেছে, এই কারণে এটা দিয়েছি এখানে। তবে ইনি যখন অভিযোগ করেছেন, ইনি কিন্তু মোদী সরকারকে নিয়ে বেশ টানাটানি করেছেন, কিন্তু আমি সেই অংশটা কিন্তু সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি। এবং এর মধ্যে দিয়ে তোমরা কি শিখবে, কোনো রকম মানে কোনো রাজনৈতিকভাবে, মানে রাজনৈতিক কোনো নেতাকে, যে মানে প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, যেই হোক, কাউকে কিন্তু ডিরেক্টলি তোমরা অ্যাটাক করতে পারবে না প্রতিবেদন লেখার মধ্যে দিয়ে, ইম্পসিবল, কখনোই পারবে না। এই জন্য কিন্তু আমি সেই সমস্ত লাইনগুলোকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে আমি যেটুকু দরকার মনে হচ্ছে সেইটুকু দিয়েছি। আবার তীব্র তাপপ্রবাহ, খামখেয়ালি বৃষ্টি কিংবা উৎপাদনের টান নয়, কাঁচা আনাজের দাম বৃদ্ধির জন্য কেন্দ্র ও জাতীয় নির্বাচন কমিশনকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো এক্ষেত্রে মানে কেন্দ্র, মানে যেহেতু দেখবে অনেক ক্ষেত্রে যে এই মূল্য বৃদ্ধি যেটা, সেটার নিয়ন্ত্রণ কিন্তু অনেকটা কেন্দ্রের হাতেই থাকে, তাই জন্য আর কি কেন্দ্রকে দায়ী করা হয়েছে বা জাতীয় নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। কিন্তু এক্ষেত্রে কেন্দ্র মানে কি, সেক্ষেত্রে অনেকটা বড় একটা জায়গা, তাই তো, কেন্দ্রীয় সরকার, সেখানে অনেকেই পড়ছে, এইভাবে তোমরা তাও বলতে পারো। কিন্তু পার্সোনালি বা ব্যক্তিগতভাবে কোনো নির্দিষ্ট কোনো নেতাকে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যেই হন না কেন, তাকে কিন্তু তোমরা কোনোভাবে অ্যাটাক করতে পারবে না, বা তার বিরুদ্ধে কোনো সমালোচনামূলক কথা বলতে পারবে না। এই কারণে সেরকম যদি কিছু বা তোমরা লিখতে চাও, তাহলে কিন্তু মন থেকে সেটা বাদ দিয়ে দিতে হবে তোমাদের। তো যাই হোক, কমিশনকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 10 দিনের মধ্যে আনাজের দর কমানোর নির্দেশও দিয়েছেন। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে অসাধু ব্যবসায়ীদের রুখতে বাজারে হানা দেবে, অসাধু ব্যবসায়ীদের রুখতে বাজারে হানা দেবে এনফোর্সমেন্ট বিভাগ এবং পুলিশ। হ্যাঁ, ঠিক আছে, দেখো কিছু অসাধু ব্যবসায়ী থাকে কিন্তু, যারা কিন্তু ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে দেয়, ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে, কি বলবে, ইচ্ছাকৃতভাবে কিন্তু দাম বাড়িয়ে দেয়, এরকম কিন্তু আছে। এক দামে কিনছে কিন্তু বিক্রি করছে আর এক দামে, ঠিক আছে। তোমাদের শুনলে অবাক হবে, এই মানে খাস কলকাতায় আর কি, তো এই মানে আমাদের এখানে আর কি একদম রাস্তার উপরেই ফুটপাতে একটা দোকান রয়েছে, ঠিক আছে, মানে অনেকে ওর কাছ থেকে জিনিসপত্র কেনে, কারণ কারণ আপনারা জাস্ট রাস্তার উপরেই একদম পড়ছে, কোথাও যেতে হবে না, বেরিয়ে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে বলে। শুনলে অবাক হয়ে যাবে যে কিছু জিনিসের দাম, যেমন ডিম, তারপরে বাটার, এগুলোর যা দাম ও 1 টাকা বেশি করে নিচ্ছে, এবং মানুষ তাই করছে, 1 টাকা বেশি দিয়ে তার কাছ থেকে কিনছে। কিন্তু এটা তো মানে সম্পূর্ণভাবে দণ্ডনীয় একটা অপরাধ। সরকার একটা দাম বেঁধে দিচ্ছে এবং সব জায়গায় সেই দাম পাওয়া যাচ্ছে, কিন্তু সে কি করছে, 1 টাকা বেশি করে দাম নিচ্ছে। আমি বেশ কয়েক বছর ধরে ব্যাপারটা দেখে আসছি, কি অদ্ভুত। শুধু তাই না, আমি আরেকটা দোকানেও গিয়ে দেখেছিলাম বেশ কিছুদিন আগে, যে ডিম, ঠিক আছে, আমার থেকে রীতিমতো 1 টাকা করে বেশি নিয়েছে। এবং আমি যখন, আর সেই সময় আমি অবশ্যই ডিমের দাম কত জানতাম না, আমার থেকে 1 টাকা করে বেশি নিয়েছে। এবং আমি যখন তাকে বলতে যাচ্ছি যে সব জায়গায় দাম, মানে সে তো আবার সেই চোরের উপর বাটপাড়ি আর কি,
মানে আমাদের এখানে যে রোডের ওপর যে দোকানটা সেখানে যা দাম নেয় তার থেকেও ১ কাঠি উপরে, আরো ১ টাকা বেশি নিয়েছে। তো আমি যখন তাকে বলতে গেলাম যে এটা তো আসল দাম নয়, আপনি তো আমার থেকে ইচ্ছা করে বেশি টাকা নিয়েছেন। তো সে রীতিমতো আমাকে বলছে যে না আমি নাকি সঠিক দাম জানি না, এমনকি আমি কি যে দোকানগুলোতে সেই দামে জিনিস পাওয়া যাচ্ছে তারাও সঠিক দাম জানে না। এবারে কে তর্ক করবে এদের সাথে? এই অবস্থা আর কি। তো এরা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী যারা এইভাবে মানুষকে ঠকিয়ে থাকে। তো তাই তাই জন্য বাজারে মানে ব্যবসায়ীদের রুখতে বাজারে হানা দেবে এনফোর্সমেন্ট বিভাগ এবং পুলিশ। পাইকারি বাজার থেকে খুচরো বাজারে আনাজের দামের যে ফারাক, সেটা কেন এত ফারাক সেটা কিন্তু টাস্ক ফোর্সের সদস্যরা কিন্তু নজরদারি করবে। সে বিষয়ে টাস্ক ফোর্সের সদস্যরা নজরদারি করবে যে পাইকারি বাজার থেকে খুচরো বাজারে দামে যেন ফারাক অবশ্যই থাকবে, কিন্তু সেটা যেন এতটাও ফারাক না হয়ে যায় যার ফলে এরকম সংকটের সৃষ্টি হতে পারে। তো এই জিনিসটা কিন্তু তারা দেখবে। তো এই হলো গিয়ে ব্যাখ্যা অংশ। এবার এবার হচ্ছে সমাপ্তি অংশে আসছি। দেখো বলছে বিশেষজ্ঞদের বক্তব্য জিনিসপত্রের দাম এমনিতেই আগুন, সমস্ত খাতে খরচ বেড়ে যাচ্ছে হু হু করে, সমস্ত কিছু। তাই পাইকারি দাম দেখেও মাথায় কিন্তু হাত পড়ছে। বলছে যে ব্যাপারটা এরকম হচ্ছে না যে পাইকারি বাজারে জিনিসের দাম কম, এদিকে খুচরো বাজারে দাম অনেকটা বেশি, মানে ফারাক অনেক বেশি এই কারণে, সেটা কিন্তু নয়। সব জিনিসের তো দাম বাড়ছে। মানে এর ফলে কি হচ্ছে যে পাইকারি বাজারেও যে খুব কম দাম তা কিন্তু নয়, পাইকারি বাজারের দামও কিন্তু বাড়ছে। মানে দেখে মাথায় রীতিমতো হাত পড়বে, তার কারণ পাইকারি বাজারেও যদি দাম বেড়ে যায় তাহলে খুচরো বাজারে তো দাম আরো বেড়ে যাবে। দেখো কারণ এর প্রভাবে খুচরো দর আগামী দিনে আরো চড়ে গেলে দুর্ভোগ কতটা বাড়বে, মানে তখন মানুষ কি খাবে? যদি দাম আরো বেড়ে যায় তখন মানুষ কি খাবে? মানুষ কি তাহলে কি না খেয়ে থাকবে? মানে কি অবস্থা আর কি, কি ভয়াবহ অবস্থা দাঁড়াবে তখন, সেই ভাবনাই কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। তবে পশ্চিমবঙ্গে বিশেষত আনাজের দামে হ্রাস টানতে রাজ্য সরকার নজরদারির ভিত্তিতে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতি গ্রহণ করেছেন, তাতে কিছু সুফল মিলবে আশা করা যায়। বলে এখানেই আমি এই প্রতিবেদনটা সমাপ্ত করলাম। তোমরা বলো তোমাদের কি কোথাও বুঝতে কোনো অসুবিধা আছে, বা কারোর কি কোনো জিজ্ঞাসা আছে, বা কারোর কি কোনো ভিন্ন মত পোষণ করো, যে যাই করো আর কি সেটা বলতে পারো। আমি একটু সময় নিচ্ছি, আমি নেক্সট বাগধারায় যাব। আমি 2 মিনিট সময় নিলাম। বলো তোমাদের কারোর কিছু কি জিজ্ঞাসা আছে? ম্যাম, আনাজ বলতে কি সব সবজিকে বোঝায় না পেঁয়াজকে বোঝানো হয়? না, আনাজ মানে সব আনাজ, শুধু পেঁয়াজ না। পেঁয়াজের দাম তো করোনার আগে বেশি ছিল, এখনো বেশি আছে, কিন্তু এখন তার সাথে সাথে সবকিছু আলু, পেঁয়াজ, টমেটো, বেগুন, আর কি পাওয়া যায়, ধনেপাতা 200 টাকা, আমি তো সেটাই মানে অবাক। তারপরে কাঁকরোল, লাউ, কুমড়ো, কিছু বাদ নেই, সব মারাত্মক দাম। সাধারণত দেখবে কিছু কিছু সবজির দাম একটু হয় বেশি, তবে অবশ্য পটলটা একটু নিয়ন্ত্রণে রয়েছে, পটলের দামটা। দেখো কিছু কিছু সবজির দাম একটু বেশি হয় অবশ্যই, কিন্তু তা বলে আলুর দামটা কিন্তু সব থেকে কম হয়, তাই তো? মানে দেখবে আলু একটা কমন সবজি, তো সেই আলুর দামই এত বেশি, মারাত্মক। মানে 35 টাকা 40 টাকা আলু নাকি, যেখানে মানে মানুষ কিছু না খায় আলু তো খাবেই রে বাবা, মানে সবাইতে আলু লাগবে। তো এখানে আনাজের দাম বলতে সমস্ত আনাজের কথাই বলছি। আর কি কারো কিছু প্রশ্ন আছে? সবার আগে বলো তোমরা প্রতিবেদনটা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। তোমরা কি কিছু সংযোজন করতে চাও? হ্যালো।
ওই একবার শিরোনামটা দেখতে হবে, তারপর চেঞ্জ করবো। হ্যাঁ, দেখবো শিরোনাম তারপর। শিরোনাম তারপর কি বললে বুঝতে পারলাম না। ম্যাম শিরোনামটা অন্য ভাববো একটা। শিরোনামটা অন্য দিতে চাও? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, নিশ্চয়ই দিতে পারো। আমি তো বললাম যে শিরোনাম নিশ্চয়ই দিতে পারো, নিজের ইচ্ছে মতো দিতে পারো। শুধু সেটা যেন প্রাসঙ্গিক হয়, বিষয়ের সাথে যেন সম্পৃক্ত হয়, আর অবশ্যই ৫টি শব্দের মধ্যে হয়। আর কিছু করার প্রশ্ন? আমি নেক্সট তাহলে বাগধারা যাচ্ছি, ওকে? দেখো, বাগধারাটা যেটা আগের ক্লাস থেকে আর কি স্টার্ট করেছিলাম, আজকে বেশ অনেক আগের ক্লাসে খুব ৩-৪টে হয়তো মেবি ছিল, আজকে অনেক কটাই বাগধারা রয়েছে। বাগধারা একটা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। বাগধারা বা বাগধারা ও প্রবাদ প্রবচন দুটো যে আলাদা সেটা আমি আগের দিন বলে দিয়েছিলাম। তো যাই হোক, তো যেগুলো আর কি আছে দেখে নাও একটু। অর্ধচন্দ্র গলা ধাক্কা দেওয়া, বাগধারা প্রসঙ্গে বলে দিই, সেটা হচ্ছে যে তোমাদের মিসলেনিয়াসে যে বাগধারা আসবে, মানে মিসলেনিয়াসে রয়েছে হচ্ছে প্রবাদ প্রবচন, ঠিক আছে? মিসলেনিয়াসে সিলেবাস যদি দেখো তাহলে সেখানে লেখা রয়েছে প্রবাদ প্রবচন, সেখানে বাগধারা লেখা নেই। কিন্তু যখন পরীক্ষায় আসে সেখানে কিন্তু কোনো সীমাবদ্ধতা থাকে না, মানে প্রবাদ প্রবচনের সীমায় থাকে না। সেখানে বাগধারা প্রবাদ প্রবচন দুটো মিলিয়ে মিশিয়ে দিয়ে দেয়, অথচ বাগধারাকেও প্রবাদ প্রবচনের নাম দিয়ে চালিয়ে দেয়। এই কারণে বাগধারা প্রবাদ প্রবচন দুটোই পড়তে হবে। আর কি যে দেবে সেটা হচ্ছে যে একটা এরকম শব্দ দিয়ে দেবে, মানে একটা বাগধারা দিয়ে দেবে, তার অর্থ লিখতে হবে এবং তার সেটা দিয়ে একটা বাক্য গঠন করতে হবে। দেখো, আমি তো এখানে বাক্য গঠন করেছি, এবার তোমরা কি করবে? তোমাদের হোমওয়ার্ক হচ্ছে যে যে বাগধারাগুলো আমি মানে দেখাচ্ছি আর কি, সেগুলো বাড়িতে নিজের মতো করে বাক্য গঠন করবে। এইভাবে তোমাদের যে বাক্য গঠনের স্কিল সেটা কিন্তু ডেভেলপ হবে এবং তোমরা পরীক্ষায় কিন্তু খুব সহজে বাক্য গঠন করতে পারবে। তাহলে অর্ধচন্দ্র হচ্ছে গলা ধাক্কা দেওয়া। গ্রামের লোকেরা চোরটিকে অর্ধচন্দ্র দিয়ে তাড়িয়ে দিল। গ্রামের লোকেরা চোরটিকে অর্ধচন্দ্র দিয়ে তাড়িয়ে দিল। ওকে? তোমরা কি এই বিষয়ে একটা একটা করে বাক্য গঠন করবে নাকি এখন, নাকি বাড়িতেই করবে ধীরে সুস্থে? হ্যালো? হ্যাঁ ম্যাম, এখানে করলেও হবে একটা করে। এখানেও করতে পারবে? হ্যাঁ ম্যাম। ও, তাহলে বলো তো দেখি। অর্ধচন্দ্র। অসাধু লোকটিকে অফিস থেকে অর্ধচন্দ্র দিয়ে বার করে দিল। অসাধু লোকটিকে অফিস থেকে? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। হুম। আর যারা আছো তারা বাক্য গঠন করবে নাকি তারা বাড়িতে করবে? আচ্ছা, নেক্সট দেখো, অরণ্যে রোদন মানে হচ্ছে নিষ্ফল আবেদন। পররাজ্য লোলুপের কাছে পঞ্চশীলের মাহাত্ম্য ব্যাখ্যা অরণ্যে রোদন ছাড়া আর কিছু নয়। ঠিক আছে? পঞ্চশীল হচ্ছে যে গৌতম বুদ্ধের আর কি যে রয়েছে, না পঞ্চশীলটা মনে হচ্ছে মহাবীরের, না? পঞ্চশীল অষ্টাঙ্গিক মার্গটা রয়েছে গৌতম বুদ্ধের, আর পঞ্চশীলটাও কি রয়েছে, খুব ভুলে যাচ্ছে আমার, গৌতম বুদ্ধ নাকি মহাবীর। তোমরা কি এই কনফিউশন থেকে মানে কনফিউশন এর তোমরা কি এর সমাধান করতে পারবে? পঞ্চশীল মনে হচ্ছে গৌতম বুদ্ধই মনে হচ্ছে পঞ্চশীল। গৌতম বুদ্ধই মনে হচ্ছে। বলো, তোমরা জানো? তোমরা তো মানে জানবেই, এটাই আমি আশা করছি, কারণ তোমরা কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা করছো। তো সেক্ষেত্রে তো এটা জানাটা একটা খুব সাধারণ ব্যাপার। বলো, তোমরা জানো? হ্যালো? ম্যাম বুদ্ধিজমই হবে মনে হচ্ছে।
হ্যাঁ, আমারও মনে হচ্ছে পঞ্চশীলটা গৌতম বুদ্ধই পড়েছিলাম। কারণ প্রথমে পঞ্চশীল ছিল, তারপর ছিল অষ্টাঙ্গিক মার্গ। তো যাই হোক, তো বলছে যে পররাজ্য লোলুপের কাছে পঞ্চশীলের মাহাত্ম্য ব্যাখ্যা অরণ্যের রোদন ছাড়া আর কিছু নয়। ঠিক আছে, যেখানে আর কি পঞ্চশীলের মধ্যে রয়েছে আর কি লোভ না রাখা আর কি, বা হিংসা না রাখা, তো সেক্ষেত্রে এরকম অরণ্যে রোদন ছাড়া আর কিছু নয়। নেক্সট, অন্ধের যষ্টি একমাত্র অবলম্বন। তাহলে আমি এখন একটা একটা করে, তোমরা বাক্য গঠন করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, সময় অতিক্রম হয়ে যাবে। তো তোমরা যেটা করবে, যেটা বলে দিলে আমি, বাড়িতে কিন্তু নিজেদের মতো বাক্য গঠন করবে। অন্ধের যষ্টি হচ্ছে একমাত্র অবলম্বন, তাই তো? বেড়াল ছানাগুলি, আচ্ছা একটা কথা এখানে বলতে বলেছে, অন্ধের যষ্টি বা অন্ধের নড়ি যে কোনো একটা কিন্তু দিয়ে দেয়, দুটোরই অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন। অন্ধের যষ্টি, অন্ধের নড়ি, ঠিক আছে? এখানে আমি লিখতে ভুলে গেছিলাম বলে এখানে লিখেছি একমাত্র অবলম্বন। বেড়াল ছানাগুলি অপুত্রিকা বৃদ্ধার শেষ বয়সে অন্ধের যষ্টি হয়ে রয়েছে, ঠিক আছে? শেষ বয়সে অন্ধের যষ্টি হয়ে রয়েছে। অষ্টরম্ভা সবই ফাঁকি। ছেলেটি প্রতিদিন বিদ্যালয়ে গেলেও আদপে সে সব বিষয়ে অষ্টরম্ভা। প্রতিদিন বিদ্যালয়ে যাচ্ছে, কিন্তু তার মানে যে সে খুব বড় দিগ্গজ তা নয়, সে সব বিষয়ে অষ্টরম্ভা। অন্ধকারে ঢিল ছোড়া, আন্দাজে কিছু করা। প্রতিটি প্রশ্নের প্রয়োগ পদ্ধতি না জেনে অন্ধকারে ঢিল ছুড়লে কেবল নির্বুদ্ধিতারই পরিচয় দেওয়া হয়। অন্ধকারে ঢিল ছুড়লে কেবল নির্বুদ্ধিতারই পরিচয় দেওয়া হয়। অশ্বডিম্ব কাল্পনিক বস্তু। দরিদ্র ভিক্ষুকের নিকট বিশ্ব ভ্রমণ অশ্বডিম্ব ছাড়া আর কিছু নয়, ঠিক আছে? দেখো, অশ্বের কি ডিম্ব হয়? অশ্বের তো ডিম্ব হয় না, সুতরাং এটা একটা কাল্পনিক বস্তু। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, অর্থাৎ অনেকে মিলে কাজ পণ্ড। কোনো ব্যাপারে একাধিক লোক কর্তৃত্ব করলে কাজটি পণ্ডই হয়, ঠিক আছে? কোনো ব্যাপারে একাধিক লোক কর্তৃত্ব করলে কাজটি পণ্ডই হয়। বা এরকম ভাবে লিখতে পারো যে কোনো ব্যাপারে একাধিক লোক কর্তৃত্ব করলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট ছাড়া আর কিছু হয় না। বুঝে গেছে? এইভাবে লিখতে পারো, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট ছাড়া আর কিছুই হয় না। দাঁড়াও। কোনো ব্যাপারে একাধিক লোক কর্তৃত্ব করলে যেরকম ভাবে লিখতে পারো যে অধিক সন্ন্যাসীতে এরকম ভাবে লিখতে পারো। নেক্সট পেজে গেলাম। অল্প বিদ্যা ভয়ঙ্করী, সামান্য জ্ঞানেরই বড়াই। মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস বিষয়ে ভালো ফল করায় মেয়েটির আচরণ হয়েছে ইতিহাসবিদের মতো। এ যেন অল্প বিদ্যা ভয়ঙ্করী, ঠিক আছে? ইতিহাসে হয়তো লেটার পেয়েছে বা ভালো ফল করেছে, তার ফলে এমন দেখাচ্ছে না সে বড় ইতিহাসবিদ হয়ে গেছে। অমৃতে অরুচি, ভালো জিনিসে অনিচ্ছা। ধনী ব্যক্তির একমাত্র সন্তানে অমৃতে অরুচি। আচ্ছা, এখানে না বিষয় সম্পত্তি ছেড়ে কোনো কারণে হয়তো এটা কেন বাদ দিয়ে গেছিলাম মনে পড়ছে না। তাহলে ধনী ব্যক্তির একমাত্র সন্তানের অমৃতে রুচি, বিষয় সম্পত্তি ছেড়ে সে সন্ন্যাস গ্রহণ করতে চায়, ঠিক আছে? সরি, অমৃতে অরুচি।
ধনী ব্যক্তির একমাত্র সন্তানের অমৃতে অরুচি, এটা কমা। করবে? আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে একটা কমা হবে, একমাত্র অমৃতের সন্তানের অমৃতে অরুচি, একটা কমা দিয়ে বিষয় সম্পত্তি ছেড়ে সে সন্ন্যাস গ্রহণ করতে চায়। নেক্সট হচ্ছে অকুলে কুল পাওয়া, মানে সংকট থেকে উদ্ধার হওয়া। দেখো, মণিবাবুর প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আসতে তবে না ওর ছেলেমেয়েরা অকুলে কুল পেল, অর্থাৎ সংকট থেকে উদ্ধার পেল, তাই তো? নেক্সট হচ্ছে যে অন্ন চিন্তা চমৎকার, যেটা আজকেই দিয়েছিলাম প্রতিবেদনে, সেটা হচ্ছে খাদ্যের চিন্তাই আসল। ঠিক আছে, অন্ন চিন্তা যাদের চমৎকারা তাদের কাছে শিক্ষা সংস্কৃতির ছিটে ফোটাও আশা করা যায় কি? মানে তারা শিক্ষা সংস্কৃতির বিষয়ে কি করে মনোযোগ দেবে, যেখানে তাদের মানে অন্য চিন্তায় এই অবস্থা আর কি, মানে প্রধান চিন্তা এদের অন্য চিন্তা হয়ে পড়েছে। তাহলে এখানে হচ্ছে অন্য চিন্তা চমৎকার। নেক্সট কি? নেক্সট হচ্ছে অমাবস্যার চাঁদ, দুর্লভ দর্শন। নাটকের মহলা দিতে সবাই আসছে, বাবলুরই কেবল পাত্তা নেই। ও কি অমাবস্যার চাঁদ হয়ে উঠলো? ও কি অমাবস্যার চাঁদ হয়ে উঠলো? নেক্সট কি? নেক্সট বলছে যে অতি ভক্তি চোরের লক্ষণ। ঠিক আছে, অর্থাৎ অতি বিনয় সন্দেহজনক। অখিলবাবু বাইরে জোচ্চুরি করেন, এদিকে মহাজনের সামনে এমন বিনম্র আচরণ যেন অতিভক্তি চোরের লক্ষণ, যেন অতিভক্তি চোরের লক্ষণ। আইসক্রিম নিয়েছিলাম, আইসক্রিম ও আইসক্রিমটা খাবে? আইসক্রিম খাবে, আসো, আসো। বাটারস্কচ। কি হলোটা কি? আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যালো, হ্যালো।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অতিভক্তি চোরের লক্ষণ, যেটা বলছিলাম সেটা হচ্ছে অতি বিনয় ও সন্দেহজনক। এটা বললাম তো, তাই তো, যে মহাজনের সামনে এমন বিনম্র আচরণ করে, আচরণ যেন অতিভক্তি চোরের লক্ষণ। ঠিক আছে, এখানেই আজকের বাগধারাটা এখানেই শেষ হচ্ছে। এবার যে গুরুত্বপূর্ণ পরিভাষাগুলো আর কি লেখা ছিলাম, সেই গুরুত্বপূর্ণ পরিভাষাগুলো আর কি আলোচনা করব। দেখো, বেসিক এডুকেশন অর্থাৎ হচ্ছে কিনা বুনিয়াদি শিক্ষা। ঠিক আছে, বেসিক এডুকেশন হচ্ছে কিনা বুনিয়াদি শিক্ষা। নেক্সট কি বলছে যে বেসিক পেপার অর্থাৎ ভিত্তিপত্র। নেক্সট কি বলছে বেসিক পে অর্থাৎ মূল বেতন। তারপর হচ্ছে বাই এনিয়াল। ঠিক আছে, বাই এনিয়াল হচ্ছে দ্বিবার্ষিক। নেক্সট হচ্ছে বায়োকেমিস্ট্রি জৈব রসায়ন। বায়োডাটা জীবনপঞ্জি। বার্থ সার্টিফিকেট জাতকপত্র। ব্ল্যাকমেইল কালো হুমকি। ব্ল্যাক মানি কালো টাকা। ব্যালাড, ব্যালাড হচ্ছে গাথা বা গীতিকা। এটা দেখো বেলস লেটার্স অর্থাৎ রম্য রচনা। বিবলিওগ্রাফি গ্রন্থ বিবরণী, গ্রন্থপঞ্জি। ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, ব্ল্যাঙ্ক ভার্স। বার্লেস্কিউ হচ্ছে হাস্যকর উদ্ভর্জা। বিটিং কোল্ড কনকনে শীত। বিফোর লং অনতি বিলম্ব। এবার তোমরা নিজেরা একটু বলো। ব্যালাড, ব্যালাডটা কি? হ্যালো, গাথা না গীতিকা? গীতি কবিতা, ব্যালাড। বেসিক পেপার, ভিত্তিপত্র। বার্লেস্কিউ, রম্য উদ্ভট। বার্লেস্কিউ হচ্ছে হাস্যকর উদ্ভট। আচ্ছা, বার্থ সার্টিফিকেট, জাতকপত্র। পত্র। ব্ল্যাঙ্ক ভার্স, ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। অমিত্রাক্ষর ছন্দ বাংলা সাহিত্যে কোনো অস্তিত্ব ছিল না। প্রথম এই ছন্দের জন্ম দেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। অমিত্রাক্ষর ছন্দে জন্ম দিয়েছিলেন। বিফোর লং, তোমরা দেখতেই পাচ্ছ। অনতি বিলম্ব। বিবলিওগ্রাফি, গ্রন্থ বিবরণ। হুম, গ্রন্থ বিবরণী না কিছু একটা ছিল এরকম। গ্রন্থ পঞ্জিকা। গ্রন্থ পঞ্জিকা। বিবলিওগ্রাফি হচ্ছে গ্রন্থপঞ্জি বা গ্রন্থ বিবরণী। বেসিক পে, মূল বেতন। হ্যাঁ। বাইএন্নিয়াল, দ্বিবর্ষীয়। দিবস। ব্ল্যাকমেইল কালো কালো হুমকি। কালো হুমকি। আচ্ছা, বাইএন্নিয়াল হচ্ছে দ্বিবার্ষিক। ঠিক আছে, ব্যাস এখানেই আজকে মানে এতটা অবধি আর কি ছিল। তো
তো তোমরা বলো যে আজকের ক্লাসে তোমাদের কারোর কি কোথাও কোনো জিজ্ঞাসা আছে বা কোথাও বুঝতে কোনো অসুবিধা আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে এই ক্লাসটা তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই প্রস্তুতির মধ্যে থেকো, যেটা আমি প্রতিদিন বলি। আহ, চলো, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ, সকলকে শুভরাত্রি।